हेलो स्टूडेंट्स, वेलकम टू बीएसएसआई कम्पिटिटिव यूट्यूब चैनल। तो आज के আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জুন মাসের প্রথম সপ্তাহের ক্লাস করব। ওকে, তো ফার্স্ট থেকে 7 জুন অবধি যা যা ঘটনা ঘটেছে দেশে এবং বিদেশে সেই সমস্ত কিছুর একটা কোয়েশ্চেন আনসার ফরম্যাটে আমরা আলোচনা করব এবং তারপরে তার যা বিস্তারিত ব্যাখ্যা সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো চলো শুরু করছি আজকে আমাদের ক্লাস। স্ক্রিনে চলে এসেছে প্রথম প্রশ্ন। সম্প্রতি কোন দেশ তার প্রথম মহাকাশ সংস্থা চালু করেছে এবং 2045 সালের মধ্যে মঙ্গল গ্রহে অবতরণ করার পরিকল্পনা করছে? তো চারটে অপশান দেখো, মরিশাস, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। তো প্রশ্নটা আমরা বুঝতেই পারছি যে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছে এবং একটা মহাকাশ সংস্থা থেকে প্রশ্ন করা হয়েছে এবং 2045 সালে মঙ্গল গ্রহে অবতরণের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবভিয়াসলি দক্ষিণ কোরিয়া। ওকে, দক্ষিণ কোরিয়া এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। দেখো, দক্ষিণ কোরিয়া 2045 সালের মধ্যে মঙ্গল গ্রহে অবতরণ করার কথা ভাবছে এবং সেখানের যে রাষ্ট্রপতি, তার রাষ্ট্রপতির নাম কি দক্ষিণ কোরিয়ার ইউন সুক ইয়োল। তিনি কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এদের যে মহাকাশ সংস্থা, তার নাম কাসা, সংক্ষেপে কাসা, এবং তার বড় নামটা হচ্ছে কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে সাউথ কোরিয়ার মহাকাশ সংস্থার নাম কি, যদি স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসে। তো সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কাসা, এই কাসা যখন চালু করেছিল তারপরে সেই সময় তিনি ঘোষণা করেছিলেন যে এই কাসার লক্ষ্য কি হবে। তার লক্ষ্য হবে দক্ষিণ কোরিয়াকে শীর্ষ 5টি মহাকাশ শক্তিতে উন্নীত করা, মানে দেশের প্রথম 5টা যে বেস্ট মহাকাশ সংস্থা রয়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়াকে নিয়ে আসা বা কাসাকে সেখানে স্থান দেওয়া। এটাই হচ্ছে এই ইউন সুক ইয়োলের লক্ষ্য ছিল। এবং কাসা 2032 সালের জন্য প্রথম চন্দ্র ল্যান্ডারের পরিকল্পনা করছে, মানে আমরা যেই চাঁদে মহাকাশযান পাঠাই সেই চাঁদে মহাকাশযান পাঠানোর কথা প্রথম ভাবছে কত সালে? 2032 সালে। দক্ষিণ কোরিয়া 2027 সালের মধ্যে অন্তত আরও 3টে মহাকাশ উৎক্ষেপণের কথাও কিন্তু ভাবছে। তাহলে মানে মোটামুটি জানা যাচ্ছে যে 2027 সালের মধ্যে কাসা থেকে 3খানা মহাকাশযান যাবে। 2032 সালে প্রথম চাঁদে তারা ল্যান্ডার পাঠাবে এবং 2045 সালে মঙ্গল গ্রহে তারা মহাকাশযান পাঠাবে। তো এই প্রধানত এই কয়েকটা মিশনের কথা কাসার থেকে ঘোষণা করা হয়েছে এবং কাসার প্রতিষ্ঠাতা যদি বলে বা কার আমলে তৈরি হয়েছে তাহলে ইয়ন সুক ইয়োলের আমলে তৈরি হয়েছে এবং তার লক্ষ্যই হচ্ছে যে কাসাকে প্রথম 5টা যে আমাদের মানে মহাকাশ সংস্থা রয়েছে সারা বিশ্বের মধ্যে সেখানে স্থান দেওয়া। তো সেই লক্ষ্যেই কিন্তু এই পদক্ষেপগুলো তার নেওয়া। ঠিক আছে, তো এতদূর বোঝা গেল। তাহলে দক্ষিণ কোরিয়া থেকে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। আর এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে মহাকাশ যানটা যেটা পাঠানো হবে মঙ্গল গ্রহে তার একটা রেপ্লিকা এখানে দেওয়া হয়েছে, এরকম টাইপের দেখতে হবে। তো এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেন সেখানে। সম্প্রতি সন্ত্রাস দমন করার জন্য বা টেররিজম অ্যাটাক, ঠিক আছে, তো সেইটা দমন করার জন্য ভারত আর জাপানের মধ্যে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, 6th বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই নাকি ব্যাঙ্গালোর? তো আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি। তো সেখানেই কিন্তু ভারত আর জাপানের মধ্যে একটা বৈঠক হয়েছে, যেটা 6th বৈঠক। ওকে, তো ব্যাখ্যাটা দেখে নাও। ভারত জাপান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম, মানে কাউন্টার টেররিজম বলতে টেররিজমকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য 6th একটা সভা বা ষষ্ঠ সভা তো হয়েছে। কত
কোন তারিখে? 29 তারিখে। 29শে মে 2024 তারিখে কিন্তু অলরেডি সভাটা হয়ে গেছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখো, যেটা ঘিরে প্রশ্ন ছিল, নয়াদিল্লি বা নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়েছে। মূল আলোচনার বিষয় কি ছিল না, আঞ্চলিক সন্ত্রাসবাদের যে হুমকি রয়েছে, রাষ্ট্র স্পন্সর সন্ত্রাসবাদ বা রাষ্ট্র থেকে যে সন্ত্রাসবাদের উদ্যোগ নেওয়া হয়, এই ধরনের যে সন্ত্রাসবাদগুলো রয়েছে এবং সন্ত্রাসীদের দ্বারা প্রযুক্তির অপব্যবহার, এই যে সন্ত্রাস যারা টেরার অ্যাটাক করছে, তারা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বা তারা যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, সেগুলোর তো সাপ্লাই কেউ না কেউ দিচ্ছে। তো এই সমস্ত কিছুর তারা যে প্রযুক্তি ইউজ করছে, টেকনোলজি, উন্নত মানের টেকনোলজি ইউজ করছে, মানুষের কোনো জায়গায় গিয়ে হ্যাক করার চেষ্টা করছে, এই ধরনের যে প্রযুক্তির অপব্যবহার তারা করছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু জাপানের সঙ্গে আমাদের ভারতের একটা বৈঠক হয়েছে। এবং আমরা অবভিয়াসলি জানি যে জাপান কতটা প্রযুক্তিগত দিক থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক অনেকটা এগিয়ে আছে। তো তাদের সাথে যদি ভারত মিলে এরকম কোনো ডিসিশনে আসে যে সন্ত্রাসবাদ রোধ করতে হবে, তাহলে সেটা একটা খুব ভালো পদক্ষেপ বলা যেতে পারে ইন্ডিয়ার জন্য এবং আমাদের গোটা বিশ্বের জন্য। তো সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধেই কিন্তু রুখে দাঁড়ানোর জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এবং দেখো, উভয় দেশ তাদের মধ্যে তথ্য বিনিময় করেছে। স্বাভাবিকভাবেই সক্ষমতা বৃদ্ধি, মানে দুজনের মধ্যেই যতটা ক্ষমতা রয়েছে সেটাকে আরও যাতে এনহ্যান্স করা যায়, আরও বাড়ানো যায়, দুজনের পাশে যাতে দাঁড়ানো যায়, সেরকম একটা কথাবার্তা এখানে করা হয়েছে। এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে, মানে আরও যাতে এক্সট্রা ইনফ্লুয়েন্স পাওয়া যায়, আরও যাতে তাদের পাশে অন্যান্য দেশ বলো, অন্যান্য নেতা নেত্রীরা দাঁড়াতে পারে, তাদের সেই সহযোগিতার মাধ্যমেও কিন্তু এইটার উপরেও জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এই বৈঠকটাতে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। তো এটা একটা খুব ভালো উদ্যোগ। তার মানে কততম এই সভাটা হয়েছে সেটা আমাদের দেখে নিতে হবে, যে 6th সভা আয়োজিত হয়েছিল এবং সেটা আমাদের ভারতেই আয়োজন করা হয়েছিল, যেটা নিউ দিল্লিতে হয়েছিল। ঠিক আছে, তো টোটাল এইটা হচ্ছে মানে পুরো ইনফরমেশনের মধ্যে এই কয়েকটা ছোট ছোট যে টুকরো ইনফরমেশনগুলো রয়েছে, এগুলোকে আমাদের একটু বেশি হিট করে পড়তে হবে, কারণ প্রশ্ন আসার সম্ভাবনা তো গোটা গল্প থেকে হবে না, এই কয়েকটা ছোট ছোট জিনিসের ওপর থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। ওকে, চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্নে। দেখো, ডায়াড্রমাস মাছ, এক ধরনের মাছের কথা বলছে, যেই মাছটা সম্প্রতি খুব নিউজে দেখা গেছে, যে মাছটাকে সম্প্রতি খবরে দেখা গেছে। তো এই ডায়াড্রমাস মাছ, এর বৈশিষ্ট্য কি, বা এই মাছটা কেন এত খবরে দেখা যাচ্ছে, এই মাছটা সম্পর্কে কি জানা যাচ্ছে? এই মাছটা সারা জীবন মিঠা পানিতে থাকে। মিঠা পানি মানে আমাদের স্বাদু জলের পানি যেটা বলা হয়, মিষ্টি জলের যে আধার বলা হয়, যেগুলো পুকুর, দিঘি এই ধরনের, সেখানে থাকে, নাকি এই মাছগুলো নোনা জল মানে সমুদ্র, সাগর এই সমস্ত জায়গায় এবং স্বাদু জলের মধ্যে, মানে আমাদের মিষ্টি জল এবং নোনা জলের মধ্যে একটা স্থান পরিবর্তন করে, নাকি এই মাছগুলো শুধুমাত্রই নোনা জলে থাকে, নাকি এই মাছগুলো স্থানান্তরিতই হয় না? তো কোন অপশনটা কারেক্ট হবে? আমাদের এখানে কিন্তু অপশন বি কারেক্ট হয়ে যাবে, যে মাছগুলো নোনা জল মানে সাগর, সমুদ্র এই ধরনের জায়গাতে থাকে, প্লাস স্বাদু জলেও বসবাস করে, মানে তাদের একটা লাইফের সাইকেল রয়েছে, সেটা আমি একটু পরেই আলোচনা করব, যে তারা কোন টাইমে কোন জায়গায় থাকে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এটাই, যে তারা কিন্তু নোনা জল থেকে স্বাদু জল এই দুটো জায়গাতেই থাকে এবং দুটো জায়গায় একটা পার্টিকুলার টাইমে তাদের লাইফের তারা স্থানান্তরিত হয়। তো এবার আমরা জেনে নিই যে কোন সময় তারা স্থানান্তরিত হচ্ছে বা তাদের স্থানান্তরের প্যাটার্নটা কীরকম। দেখো, জার্নাল অফ অ্যাপ্লাইড ইকোলজি, এটা একটা গবেষণা, মানে এখানের একটা গবেষণাতেই এটা জানা গেছে যে সামুদ্রিক সুরক্ষিত এলাকা অর্থাৎ মেরিন প্রোটেক্টেড এরিয়াস, বা সংক্ষেপে বলছে কি
MPS মেরিন প্রোটেক্টেড এরিয়া, এটাকে সংক্ষেপে বলা হয় MPA। এই ধরনের শর্ট ফর্মগুলো কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে মাথায় রাখতে হবে, কারণ এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলোকে কিন্তু পরীক্ষায় এইগুলোই ভারী ওয়েটেজ দেয়, ঠিক আছে। তো এই MPA যে ডায়াড্রোমাস মাছের মূল আবাসস্থল নয়, মানে শুধুমাত্র যে এরা সাগর বা সমুদ্র এই ধরনের জায়গাতেই এরা বসবাস করছে এটাই বলে দেওয়া যায় না, স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু এটা আনসার হতে পারে না। এই মাছগুলো লবণাক্ত জল এবং স্বাদু জলের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। ডায়াড্রোমাস মাছকে তাদের মাইগ্রেশন প্যাটার্নের উপর ভিত্তি করে অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, অ্যামফিড্রোমাস বা পোটোমোড্রোমাস এইভাবে শ্রেণীবদ্ধ করা হয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই মাছটা কিন্তু মাইগ্রেশন প্যাটার্ন রয়েছে, যেরকম আমরা দেখি না ইলিশের ক্ষেত্রেও একটা মাইগ্রেশন প্যাটার্ন রয়েছে, ঠিক সেম এই মাছের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পাই। এবং এই প্যাটার্নের উপর ভিত্তি করে এই মাছকে কিন্তু এতগুলো ভাগে ভাগ করা হচ্ছে, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, অ্যামফিড্রোমাস, পোটামোড্রোমাস, এতগুলো শ্রেণীতে কিন্তু একে ক্লাসিফিকেশন করা হচ্ছে। এবং এই প্রজাতিগুলো বর্তমানে মানুষের ক্রিয়াকলাপ, যেরকম আমরা মানে আমাদের দ্বারাই এই ঘটনাগুলো ঘটছে, মানুষের দ্বারাই ঘটছে, যে সমুদ্র দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, বাসস্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছুর কারণে জলবায়ুর পরিবর্তন ঘটছে, জলের টেম্পারেচার পরিবর্তন ঘটছে, এই সমস্ত কিছুর কারণে কিন্তু এই মাছগুলোর এতগুলো প্রজাতি প্রত্যেকটাই কিন্তু আফেক্টেড হচ্ছে, আক্রান্ত হচ্ছে, এবং মাছের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। এই কারণেই কিন্তু এই মাছটা আরও বেশি করে নিউজে এসেছে, ঠিক আছে। তো এই মাছটাকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটু রূপালি রূপালি ধরনের দেখতে হয় মাছটা। এবং এখানে যদি তোমরা সার্কেলটা খেয়াল করো, দেখো সার্কেলে আমরা ফ্রেশ ওয়াটার থেকে শুরু করছি। ফ্রেশ ওয়াটারে যখন থাকছে তখন তার বয়সের লিমিট দেখো 3 থেকে 18 মাস, 3 থেকে মানে সে জন্মানোর 3 থেকে 18 মাস সে কিন্তু ফ্রেশ ওয়াটার বা স্বাদু জল যেটা বলছে সেখানে থাকছে। তারপর সে একটু বড় হচ্ছে, তারপরে আরেকটু বড় হচ্ছে, তখন সে মাইগ্রেট করে যাচ্ছে কোথায়, সমুদ্রের দিকে বা সি ওয়াটারের দিকে। ওকে, দেখো তখন তার বয়স হচ্ছে ওই 8 মাসের পর থেকে মোটামুটি 4 বছর, এই টাইম স্প্যানে তারা চলে যাচ্ছে কোথায়, সি ওয়াটারের দিকে। ওকে, সেখান থেকে সি রান মানে তারা সমুদ্রের দিকে একটা যাত্রা করছে, এবং তারপর তারা কিন্তু আবার চলে যাচ্ছে রিভারের দিকে, রিভার এন্ট্রি বলে লেখা আছে দেখো, আবার কিন্তু তারা নদীর দিকে ফিরে যাচ্ছে, এবং নদীতে ওই মিষ্টি জলে গিয়েই কিন্তু তারা আবার ডিম পাচ্ছে, এবং সেখানে আবার তারা 4 মাস অবধি থাকছে, 4 মাস থেকে 8 মাস এরকম একটা স্প্যান থেকে আবার কিন্তু তারা নোনা জলে আসছে, নোনা জল থেকে আবার তারা যখন নদীতে যাচ্ছে, এইভাবেই এরা কিন্তু সার্কেলটা কমপ্লিট করছে, ঠিক আছে। তো এইভাবেই এরা ঘুরতে থাকে, নোনা জল থেকে স্বাদু জল, স্বাদু জল থেকে নোনা জল, এইভাবেই কিন্তু এদের লাইফ সার্কেলটা চলে। ওকে, তো এই মাছটার কথা আমরা মাথায় রাখবো, কারণ এই মাছটাও কিন্তু আমাদের এখন নিউজে রয়েছে। চলে এসছে আমাদের পরের প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্নে, মনসুন ক্রোকস বায়োব্লিটস 2024 এইটা সম্প্রতি কোন রাজ্যে আয়োজিত হয়েছে? ক্রোকস মানে কি আমরা বুঝছি যে এটা হচ্ছে একটা ব্যাঙ। ওকে, তো ব্যাঙকে নিয়ে একটা বায়োব্লিটস হচ্ছে। ওকে, তো এই পুরোটার নাম হচ্ছে মনসুন ক্রোকস বায়োব্লিটস 2024। এটা কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? মহারাষ্ট্র, ওড়িশা, কেরালা নাকি কর্ণাটক? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কেরালা। ওকে, তো কেরালায় এই জিনিসটার আয়োজন করা হচ্ছে। ফটোতে দেখো, দেখতে পাচ্ছ তোমরা ইমেজে যে বায়োব্লিটস টু ম্যাপ ফ্রগস অফ কেরালা ডিউরিং দিস মনসুন, এবং জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এটার আয়োজন করা হচ্ছে। কেরালা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা KFRI এর অধীনে সিটিজেন সায়েন্স অ্যান্ড বায়োডাইভার্সিটি ইনফরমেটিক্স কেন্দ্র থেকে এই ব্যাঙ সংরক্ষণের জন্য
ব্যাংকে যাতে সংরক্ষণ করা যায় তার জন্য জনসাধারণকে নিযুক্ত করা হচ্ছে। এই একটা উদ্যোগ নিয়েই কিন্তু বলতে পারো এই মনসুন ক্রোকস বায়োরিটস যেটা 2024 এটার আয়োজন করা হচ্ছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে ব্যাংকে সংরক্ষণ করতে হবে এবং ব্যাংক সংরক্ষণে মানুষের জনসাধারণের ভূমিকাকে নিযুক্ত করা হচ্ছে এবং এই দুটোকে মিলিয়েই কিন্তু আয়োজন করা হচ্ছে এই তোমার মনসুন ক্রোকস বায়োব্লিটসের। ওকে, এবং দেখো বায়োডাইভার্সিটি ইনফরমেশন ফেসিলিটি, গ্লোবাল বায়োডাইভার্সিটি ইনফরমেশন ফেসিলিটির প্রতি অবদান রেখেই আই ন্যাচারালিস্ট অ্যাপ, এই অ্যাপটাকেও লঞ্চ করা হয়েছে। আই ন্যাচারালিস্ট অ্যাপের মাধ্যমে ব্যাঙের প্রজাতিকে নথিভুক্ত করা হচ্ছে। ঠিক আছে, যদি কোনো নতুন প্রজাতি দেখা যাচ্ছে বা এমন কোনো প্রজাতি হঠাৎ করে চোখে পড়ছে যেটাকে অনেক দিন পর দেখা গেছে, তো সঙ্গে সঙ্গে সেগুলি এই অ্যাপের মাধ্যমে রেজিস্টার করা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু ব্যাংকগুলোকে একটা আমাদের একটা লিস্টের মধ্যে আনা হচ্ছে, যাতে বোঝা যায় যে আমাদের এখন কত রকমের ব্যাংক রয়েছে বা এই মুহূর্তে কত ধরনের ব্যাংক বিপদের মুখে রয়েছে বা ধ্বংসের মুখে রয়েছে। তো এই জায়গাগুলোকে যাতে কারেকশন করা যায়, এই জায়গাগুলো যাতে বোঝা যায়, তার একটা লিস্ট বানানো হচ্ছে এই অ্যাপের থ্রু দিয়ে। ঠিক আছে, আই ন্যাচারালিস্ট অ্যাপের মাধ্যমে। রেকর্ডকৃত উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে রয়েছে দেখো রেসপ্লেন্টেড স্রাপ ফ্রগ, মালাবার টরেন্ট টোড, স্মল ট্রি ফ্রগ, অ্যানাইমালাই ফ্লাইং ফ্রগ এবং পার্পল ফ্রগ। এই ফ্রগগুলোকে ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু লিস্টেড করা গেছে, এনলিস্টেড হয়েছে এই ফ্রগগুলো আপাতত। ওকে, তাহলে এই অ্যাপটাকে লঞ্চ করা হচ্ছে এবং এখানে যে কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে আই ন্যাচারালিস্ট অ্যাপে গিয়ে ব্যাঙের যে নাম বা ব্যাঙের যেটা ছবি বা যা কিছু, সেটা কিন্তু এই প্রজাতিটা এখানে নথিভুক্ত করা যায়। তো এটা একটা সবার জন্যই চালু করে দেওয়া হয়েছে, বিকজ বুঝতেই পারছো এখানে বলা হয়েছে যে জনসাধারণকেও এখানে ইনভলভ করা হচ্ছে। তো সেই কারণেই এইটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগটা অবভিয়াসলি কেরল থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা একটু অন্য টাইপের খবর, তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। এই টাইপের একটু হাটকে খবরগুলো বা এই ধরনের নতুন নতুন কোনো প্রজাতিকে সংরক্ষণের চেষ্টা যদি করা হয় গভর্নমেন্ট থেকে, তাহলে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থেকে যায়। তো এগুলো একটু আলাদা করে মাথায় রাখার চেষ্টা করবে। চলে যাচ্ছে পরেরটায়। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, এবং এটা আবার একটা মিশন নিয়ে প্রশ্ন এসেছে, যেখানে বলা হচ্ছে কোন দেশ মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট বা তার যে নামটা সেখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখো পাকস্যাট MM1। ওকে, এইটা উৎক্ষেপণ করছে। তো পাকস্যাট MM1 এই শব্দটা দেখলেই আমরা বুঝতে পারছি যে এটা কোথা থেকে উৎক্ষেপণ করার কথা বলা হচ্ছে। পাকিস্তান, চীন, জাপান, ভারত, পাক কথাটা আছে মানেই আমরা ধরে নেব এটা কিন্তু পাকিস্তান থেকেই উৎক্ষেপণ করা হবে। ঠিক আছে, এটা একদম শিওর হয়ে যাও, কারণ যে কোনো এই ধরনের স্যাটেলাইট যদি লঞ্চ করা হয় তার আগে কিন্তু দেশের যে কোডটা থাকে, যেরকম পাকিস্তানের পাক, তো সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা একটা মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট যেটাকে লঞ্চ করা হচ্ছে এরকম দেখতে। এটা সেকেন্ড স্যাটেলাইট যেটা পাকিস্তান থেকে লঞ্চ করা হচ্ছে। পাকিস্তান চীনের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইটটা উৎক্ষেপণ করছে। তাহলে কোথা থেকে? চীনের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে। বোঝা গেল? তাহলে পাকিস্তানের কিন্তু নিজস্ব কোনো জায়গা থেকে নয়, চায়নার একটা স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কিন্তু এটাকে উৎক্ষেপণ করা হচ্ছে। এই জায়গাটা একটু খেয়াল রাখো এবং স্যাটেলাইটটার নামটাও একটু খেয়াল রাখবে, কারণ এই নাম ধরেও প্রশ্ন আসে। হয়তো বলে দিল পাকস্যাট MM2 বা পাকস্যাট MM3, এই টাইপেরও প্রশ্ন দিয়ে দিতে পারে, মানে অপশানে দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা এখান থেকে বেছে নিতে হবে যে MM1 এর কথা বলা হচ্ছে, যা পাকিস্তানের জাতীয় মহাকাশ কর্মসূচি 2047-এর অংশ। ওকে, তাহলে 2047-এ তাদের যে প্ল্যানিং ছিল তার পার্ট হয়ে যাচ্ছে এই পাকস্যাট MM1। স্যাটেলাইটের লক্ষ্য কি না ইন্টারনেট সংযোগ, টিভি সম্প্রচার, সেলুলার ফোন, ব্রডব্যান্ড, ই কমার্স, এইগুলোকে
উন্নত করা। তো সাধারণভাবে বলা যেতে পারে যে আমাদের কমার্শিয়াল যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোকেই যাতে আরও ভালো করে এনহান্স করা যায় সেটারই জন্যই মোটামুটি এটাকে লঞ্চ করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানও চীনের চেঞ্জ-E6 চন্দ্র মিশনের সাথে মিনি স্যাটেলাইট আইকিউব কামার এটাকে উৎক্ষেপণ করেছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু নামগুলো মাথায় রেখো। পাকিস্তানও চীনের চেঞ্জ-E6 বলে চীনের একটা তোমার চন্দ্র মিশন রয়েছে, সেই মিশনের সঙ্গে একটা মিনি স্যাটেলাইট লঞ্চ করেছে। ঠিক আছে, পাকিস্তান কিন্তু একা করেনি, এটা পাকিস্তান চীনের সঙ্গে মিলে করেছে। সেই মিনি স্যাটেলাইটটার নাম হয়ে যাচ্ছে আইকিউব কামার। এই ইনফরমেশনটা এক্সট্রা ইনফরমেশন, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখো, যেহেতু পাকিস্তানের মহাকাশ সংস্থা এখন আমাদের নিউজে রয়েছে। ঠিক আছে, তো এই পুরো যে টুকরো টুকরো ছোট ছোট ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আলাদা আলাদা করে খাতায় নোট করে রাখবে, কারণ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। চলে যাচ্ছি পরেরটায়। 6 নম্বর প্রশ্ন, কোন দেশ সম্প্রতি 1% 1 ফাইল মাস সার্ভেলিয়েন্স প্রোগ্রাম বা গণনজরদারি কর্মসূচি চালু করেছে? গণনজরদারি কর্মসূচি বাংলা কথাটার উপর যদি তোমরা নজর দাও তাহলে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি মানুষের উপর নজর রাখার জন্যই এই মিশনটা বা এটা মিশন বলবো না বা প্রোগ্রাম বলবো, এই প্রোগ্রামটাকে লঞ্চ করা হয়েছে। তো এই ব্যাপারটা কি বা এটা কেন লঞ্চ করা হয়েছে সেটা আমরা জানবো। আগে আমরা জেনে নিই যে কোন দেশ এটাকে লঞ্চ করেছে। 1% 1 ফাইল, সংক্ষেপে এটাই হচ্ছে প্রোগ্রামটার নাম, 1% 1 ফাইল বা OPOF। ওকে, তো সেটা চায়না, জাপান, রাশিয়া, মেক্সিকো, কোথা থেকে লঞ্চ করা হয়েছে? সঠিক উত্তর এখানে আমাদের হয়ে যাবে চায়না থেকে লঞ্চ করা হয়েছে। কেন লঞ্চ করা হয়েছে চলো জেনে নিই। চায়না 1% 1 ফাইল বা OPOF এটা একটা গণনজরদারি প্রোগ্রাম চালু করেছে। দেখো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা একটা রোবোটিক বা এটা AI, ঠিক আছে, একটা রোবট টাইপের, যার চোখের মধ্যে মানে চোখ আমাদের মানুষের একটা আইডেন্টিটি তো হয়, তো সেইটার উপর ফোকাস করা হচ্ছে। এবং শুধু চোখ না, সমস্ত কিছুর ওপরেই পুরো ফেসের মধ্যে ফেস রিকগনিশন বলা যেতে পারে এই অ্যাপের থ্রু দিয়ে বা এই মিশন প্রোগ্রামের থ্রু দিয়ে হবে, পুরো ফেস রিকগনিশনটাই এখান দিয়ে হবে। এবং এই প্রোগ্রামটা চালু করা হচ্ছে, ট্রিপল ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা ওখানে রাখা হচ্ছে। শুধুমাত্র একটাই জিনিসের উপর ফোকাস করছে না বা একটাই ক্যামেরা ওখানে থাকছে না, ট্রিপল রেকগনিশন ক্যামেরা, মানে 3খানা ক্যামেরা দিয়ে তোমার ফেস রেকগনিশন হবে। ঠিক আছে, এবং এটা কেন করা হচ্ছে না, বাসিন্দাদের উপর ব্যাপক ব্যক্তিগত তথ্য সংকলন করার উদ্দেশ্যে। মানে তারা যাতে কোনো রকম দেশ বিদ্রোহী বা দেশের মানে এগেনস্টে কোনো কাজ না করতে পারে, বা এই ধরনের বিভিন্ন রাজনৈতিক সুবিধার্থে বলো বা বিভিন্ন অর্থনৈতিক সুবিধার্থে হোক, যে কোনোভাবেই বাসিন্দাদের ওপর কঠোর নজরদারি রাখার জন্য তা এই ধরনের প্রোগ্রাম কিন্তু লঞ্চ করা হচ্ছে, যেখানে ট্রিপল রেকগনিশন এরকম ক্যামেরা স্থাপন করা হচ্ছে AI এর থ্রু দিয়ে। এইভাবে কিন্তু তাদেরকে নজরদারিতে আনা হচ্ছে। ঠিক আছে, তো প্রোগ্রামটার নাম আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা একটু ভালো করে মাথায় রেখো, OPOF 1% 1 ফাইল। চলে যাচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন, জাতীয় পরিসংখ্যান সংস্থা বা NSO। ওকে, এই NSOর অস্থায়ী একটা অনুমান অনুসারে বলা হচ্ছে যে 2023-24 সালে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার কত ছিল। মানে NSO থেকে একটা রিপোর্ট জারি করা হয়েছিল, প্রচার করা হয়েছিল, তারা একটা রিপোর্ট পেশ করেছিল যেখানে বলা হয়েছিল যে 2023-24 সালে ভারতীয় অর্থনীতির যে ইনক্রিজ হচ্ছে, মানে জিডিপির ইনক্রিজ বলা যেতে পারে, সেটার পার্সেন্টেজটা কত। ওকে, তো সেখানে দেখো 7.6%, 8.2%, 6.6%, 5.1%। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 8.2%। এই ধরনের প্রশ্নগুলো আমাদের সেন্ট্রালে আসার সম্ভাবনা খুব বেশি। এই প্রশ্নগুলো সাধারণভাবে WBCS বা সেন্ট্রাল একটু হায়ার লেভেলের যে এক্সামগুলো হয় সেইখানেই আসে, কারণ এই পার্সেন্টেজ দিয়ে বা এই সংখ্যাগত বৃদ্ধির হার কত, এই ধরনের ইনফরমেশনগুলো খুব ফ্ল্যাট কোয়েশ্চেনের মধ্যে পড়ে না, একটু ট্রিকি কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু পড়ে। তো আমরা জেনে নিই, দেখো কি বলেছে
ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এনএসও, এটার কথা তো আমরা জানি, তারা ভারতের জিডিপি 2023-24 এফওয়াই মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইয়ার। এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের কবে থেকে কবে কাউন্ট হয়, কেউ জানলে আমাকে এটা কমেন্ট করো। ফাইন্যান্সিয়াল ইয়ার কোন বছর থেকে, মানে কোন বছরের কোন তারিখ থেকে কোন তারিখ অবধি কাউন্ট করা হয়, এইটুকু হিন্টস দিতে পারি, কিন্তু এটা জানুয়ারি থেকে ডিসেম্বর এরমভাবে কাউন্ট করা হয় না, ঠিক আছে। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার 8.2% বৃদ্ধি পেয়েছে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই যেটাকে আমরা বলি, সেই আরবিআই 7.6% অনুমান করেছিল, কিন্তু তার থেকে যথেষ্ট বেশি হয়েছে। তো আরবিআই এর অনুমানকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে। 1960-61 সালের পর এটাই 9th টাইম বা নবমবার চিহ্নিত করেছে যে জিডিপির প্রবৃদ্ধি 8%কে ছাড়িয়ে গেছে। তো এটা একটা ভালো সংবাদ যে জিডিপি কিন্তু এতটা বেড়ে গেছে, 8%কে ছাড়িয়ে গেছে, ঠিক আছে। চলে যাচ্ছি পরের যে খবর সেখানে, বা পরের প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রতিষ্ঠান সম্প্রতি ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করেছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এখানে ডিআরডিও ইনভলভ আছে। ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স, এটা স্থাপনা করেছে কোন প্রতিষ্ঠান? প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, আইআইটির প্রত্যেকটা ভাগ দেওয়া হয়েছে, আইআইটি হায়দ্রাবাদ, বম্বে, দিল্লি, কানপুর। তো এখানে আমাদের সঠিক উত্তর আমরা বেছে নেব আইআইটি কানপুরকে, ঠিক আছে। তো আমরা একটু ডিটেল ইনফরমেশনটা জেনে নিই। দেখো, আইআইটি কানপুর ডিআরডিওর সহযোগিতায় পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা আন্তঃবিভাগীয় গবেষণার জন্য একটা ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করেছে। তাহলে এই অর্গানাইজেশনটার নামটা পুরোটা ভালো করে মাথায় রাখবে, ডিআইএসিওই বা ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স। এটা তৈরি করেছে কিসের জন্য? পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তির জন্য, বোঝা গেল? তো সুতরাং আমাদের আপকামিং জেনারেশনের জন্যই, যাতে তারা এখানে ভালো করে তার গবেষণা চালাতে পারে, রিসার্চ ওয়ার্ক তারা চালাতে পারে, এইটার জন্যই কিন্তু মূলত এটা স্থাপন করা হয়েছে, এবং এটা আইআইটি কানপুর থেকে এই অর্গানাইজেশনটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। ডিআরডিও আর আইআইটি কানপুর মিলে এই প্রতিষ্ঠানটা স্থাপনা করেছে। আচ্ছা, ডিআরডিও সম্বন্ধে আমরা একটু স্ট্যাটিক ইনফরমেশন কিছু জেনে নিই, কারণ ডিআরডিও ভীষণই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন আমাদের ইন্ডিয়ার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে ডিআরডিওর ফুল ফর্ম, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। লোগো দেখেই তোমরা বুঝতে পারছো যে ডিআরডিও আমাদের ভারতের প্রতিরক্ষার কাজ করে, ডিফেন্সের কাজ করে, ঠিক আছে। এবং এটা তৈরি হয়েছিল 1958-এ, এবং এর হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে নিউ দিল্লিতে। প্রসঙ্গত বলে রাখি, 1958-এ কিন্তু আরেকটা বিশ্বের একটা খুব গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে নাসা। নাসার নাম তোমরা সকলেই জানো, যে আমাদের ইউএসের যে মহাকাশ সংস্থা রয়েছে, ঠিক আছে, সেই নাসাও কিন্তু 1958-এ তৈরি হয়েছিল। ইসরো কত সালে তৈরি হয়েছিল? তাহলে আমাদের ইন্ডিয়ার যে মহাকাশ সংস্থা ইসরো, এটা কত সালে তৈরি হয়েছিল? 1969-এ, ঠিক আছে। এই এক্সট্রা ইনফরমেশনগুলো যখনই এই ধরনের অর্গানাইজেশন পড়বে, একটুখানি এস্টাবলিশমেন্ট ইয়ারগুলোকে ঝালিয়ে নেবে, যেগুলো মাথায় আসবে, এরকম মিল রেখে রেখে যেগুলো আসবে সেটা একটুখানি জাস্ট মাথার মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেবে, তাহলে দেখবে মেমোরিতে থাকবে, পরীক্ষায় গুলিয়ে যাবে না। চলে যাচ্ছে পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গেছে ডার এস সালাম পোর্ট, এটা একটা বন্দরের নাম বা একটা পোর্টের নাম, পুরো পোর্টটার নাম কি? ডার এস সালাম পোর্ট। এটা কোন দেশে অবস্থিত? তানজানিয়া, মাদাগাস্কার, সোমালিয়া, লিবিয়া। তো এটা আমাদের তানজানিয়াতে অবস্থিত। তো দেখো কিরকম, আদানি গোষ্ঠীর ডার এস সালাম বন্দরে কন্টেনার টার্মিনাল 2 এর জন্য 30 বছরের একটা লিজ নিয়েছিল, ঠিক আছে। সেইটা নিয়েই তানজানিয়া বন্দর ব্যবস্থায় এটা মানে তারা নেমেছিল। তাহলে আদানি গ্রুপ 2 বছরের একটা লিজ নিয়েছিল, এবং তানজানিয়ার যে বন্দর ব্যবস্থা সেখানে তারা হাত লাগিয়েছিল। তানজানিয়া বন্দর কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষর করা হয়েছিল অবভিয়াসলি এই চুক্তিটা, এবং এখানে আদানির বিশ্বব্যাপী পদচিহ্নকে প্রসারিত করছে
অবভিয়াসলি দ্য ক্যাপিটাল অফ তানজানিয়া। আচ্ছা, এবার তানজানিয়ার সম্বন্ধে এখানে কিছু স্ট্যাটিক ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে যে তানজানিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে দোদোমা। এই জায়গাগুলো আমি বলবো আরেকবার যে যখনই কোনো দেশের সঙ্গে ইন্ডিয়ার কানেকশন রয়েছে এই ধরনের নিউজ পড়বে, ঠিক আছে, তখনই সেই দেশটার ক্যাপিটাল, কারেন্সি, সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেই আছে না কেন তার মানে হায়ার অথরিটিতে যিনি রয়েছেন, যার সঙ্গে ভারত কানেক্ট করছে, ঠিক আছে, সেই জায়গাটা ভালো করে পড়ে রাখবে। এটা কিন্তু প্রচুরবার প্রশ্নে আসে এবং ছেলেমেয়েরা এখানেই এসে একটুখানি ঘাবড়ে যায় যে আমি খবরটা পড়লাম, দেশটা এখানে ইনভলভ আছে জানলাম, কিন্তু দেশটার এই জায়গাগুলো তো পড়ে গেলাম না, দেশটার কারেন্সি কি, দেশটার ক্যাপিটাল কি, কিন্তু প্রশ্নটা ওরা ওখান থেকেই দেবে। তো এত পৃথিবীতে এতগুলো দেশ রয়েছে, সবার কারেন্সি ক্যাপিটাল তো মুখস্থ যারা করতে পারে তারা করতে পারে, কিন্তু সবসময় মুখস্থ বা মনে রাখা সম্ভব হয় না। তো কাদেরগুলো মনে রাখবো সেটাই হচ্ছে কথা। সেখানেই আমি বলবো যে দেশগুলোর সঙ্গে ইন্ডিয়া কোনোভাবে কোনো এক্সারসাইজের জন্য কোনো চুক্তি স্বাক্ষর করছে, বা কোনো দেশ থেকে এই যেরকম রাফায়েল নিয়েছিল ইন্ডিয়া, ঠিক আছে, তো এই কোনো দেশের নাম যখনই ইন্ডিয়ার সঙ্গে লিঙ্কড হয়ে নিউজে চলে আসবে তখনই কিন্তু সেই দেশগুলোর ক্যাপিটাল, কারেন্সি এবং হায়ার অথরিটিতে যিনি রয়েছেন, সে রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, তার নামটা, এইগুলো কিন্তু আমরা একটু ভালো করে পড়ে যাব। যেরকম এখানে তানজানিয়ার দেখো ক্যাপিটালের নাম বলে দেওয়া হয়েছে দোদোমা, ঠিক আছে, এবং কারেন্সির নাম দিয়ে দেওয়া হয়েছে দেখো তানজানিয়ান শিলিং। তানজানিয়ান শিলিং হচ্ছে এদের কারেন্সি, আর পোর্টটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে। তো এই পোর্টে আদানির সঙ্গে এই তানজানিয়া বন্দর কর্তৃপক্ষের একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, সালাম এয়ারপোর্ট, ওকে, দার এস সালাম পোর্ট। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গেছে সার্কোফেগাস, এটা কি? এটা এক ধরনের পিরামিড, এটা একটা সজ্জিত কফিন বা পাত্র, এটা প্রাচীন অস্ত্র, এটা ধর্মীয় প্রতীক, কোনটা? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটা একটা সজ্জিত কফিন বা পাত্র, ঠিক আছে। এই দেখো একটা ধর্মীয় কেন্দ্রের তলায় সম্প্রতি আবিষ্কৃত সার্কোফ্যাগাস, এই খণ্ডটি প্রাচীন মিশরীয় ফারাও রামেসিস II এর অন্তর্গত। আমরা জানি যে মিশরে যারা রাজা থাকতো তাদেরকে ফারাও বলা হতো, সেই ফারাও রামেসিস II এর অন্তর্গত হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে। সার্কোফ্যাগে হলো একটা সজ্জিত কফিন, ওকে, যেখানে মানুষকে ওই মমি করে রাখা হতো না, তো সেইরকম কফিন সাধারণত পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এগুলোর নকশায় বিভিন্ন টাইপের হয়ে থাকে, বিভিন্ন টাইপের নকশা বা খোদাই করে করে তৈরি করা হয় এই কফিন বক্সগুলো, এবং এইগুলোর খোদাই বা শিলালিপি দিয়ে এখানে সজ্জিত। শিলালিপিকে লেখা থাকে না কবে তার মৃত্যু বা তার পছন্দের জিনিস, এই ধরনের জিনিসগুলো কিন্তু শিলালিপিতে লিখে দেওয়া থাকে, বা কোন রাজার আমলের এই কফিনটা, এই ধরনের কিছু ইনফরমেশন ওই শিলালিপির মধ্যে দিয়ে লিখে দেওয়া থাকে। তো সার্কোফ্যাগই হচ্ছে, টার্মটা ভালো করে মাথায় রাখো, সার্কোফ্যাগি হলো প্রাচীন সমাজের শিল্প, সংস্কৃতি এবং বিশ্বাস সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে, মানে সেই সময়ের যে কালচার ছিল, যে ঐতিহ্য ছিল, সেটাকেই আমাদের সামনে তুলে ধরছে, যা প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদদের জন্য উল্লেখযোগ্য নিদর্শন করে তোলে স্বাভাবিকভাবে। তো মমিটা দেখো এরকম দেখতে, বক্সটা যে কফিন বক্সটা সেটাকে এরকম দেখতে, এবং ভিতরে যে মমিটা রয়েছে সেটা এরকম দেখতে। তো এখানে যা যা আর কি মানে যে কারুকার্যগুলো খোদাই করে করে করা, এই সমস্ত কিছু মিলে পুরো সিস্টেমটাকে, মানে পুরো কাজটাকেই বলা হচ্ছে সার্কোফ্যাগি, ঠিক আছে। তো এটাই ছিল আজকের 10 নম্বর এবং শেষ প্রশ্ন। এরপর আমাদের যেটা রয়েছে আমি প্রত্যেক দিন আনি, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অফ দ্য ডে। তো দেখো মহারাষ্ট্রের কোন টাইগার রিজার্ভ সম্প্রতি স্পট বেলিড ঈগল প্যাঁচার প্রথম ফটোগ্রাফিক রেকর্ড রিপোর্ট করেছে, ঠিক আছে, এক ধরনের প্যাঁচা দেখা গেছে, এটা মহারাষ্ট্রের একটা টাইগার রিজার্ভে দেখা গেছে। তো সেটা কোন টাইগার রিজার্ভ, অপশনগুলো আমি একবার পড়ে দিচ্ছি, তাডোবা টাইগার রিজার্ভ, পেঞ্চ টাইগার রিজার্ভ, কয়না টাইগার রিজার্ভ, উমরেড টাইগার রিজার্ভ বা অভয়ারণ্য,
এই অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে সেটা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে। এই কোয়েশ্চেন অফ দ্য ডেগুলো কিন্তু আমরা রেগুলার চেক করি এবং সেখানে কিন্তু সঠিক উত্তর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো প্যাঁচা আমাদের যেটা দেখতে পাওয়া গেছে, যে প্যাঁচাটা এত সুন্দরই দেখতে, তো এটাই গেল আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে দিয়ে শেষ করছি আজকের ক্লাস। আমরা 10টা প্রশ্ন প্লাস একটা এক্সট্রা যে কোয়েশ্চেন তোমাদের জন্য ছেড়ে রাখলাম সেটা তোমরা একটু আনসার করে রাখবে। আর অবশ্যই করে রেলওয়ে ব্যাচের যে ক্লাসগুলো আমাদের চলছে সেগুলোকে ফলো করো। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং এরকম সমস্ত বিষয়ের উপরেই কিন্তু ক্লাসগুলো চলছে এবং খুব সিরিয়াসলি কিন্তু আমরা এই ক্লাসগুলোকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। প্রচুর ইনফরমেশন তোমরা এই ক্লাসগুলো থেকে পাচ্ছ, যারা নিয়মিত করছো তারা জানো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি অবশ্যই করে এই ক্লাসগুলো ফলো করো, নিজেরাই উপকৃত হবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।